কিছুদিন আগে শাফিককে সিআরপি অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছিলাম। তো তখন সে শাফিককে দেখে বলেছে ওর মাসেল পাওয়ার মোটামুটি ভালো আছে, এখন শুধু ওকে ব্যায়াম করাতে হবে এবং এক একটা জায়গায় ফোর্স দিতে হবে। তো প্রথমত ওর কোমরের ব্যালেন্সটা একেবারেই কম আর হাঁটুর শক্তিও কম, সেজন্য ওকে যে কোনো দেয়ালের কোনায় বা এভাবে ওয়ার্ডরোবের পাশে মানে যেখানেই হোক না কেন হাঁটুতে চাপ দিয়ে দাঁড় করে রাখতে বলছে। এতে কোমরের শক্তি এবং হাঁটুর শক্তি দুইটাই বাড়বে। তো আমি আরও কী করি সব কিছু আজকে ভিডিওতে থাকবে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও সন্ধ্যার পর মানে রাত থেকে ভিডিওটি শুরু করছি। তো আমার ইদানিং রাত থেকে ভিডিওটি শুরু করা হয় কারণ আমি রাতের বেলায় দিনের অনেকগুলো কাজ গুছিয়ে রাখি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে এখানে আমি 2 কেজি গরু মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বড় ফ্রাই সসপ্যানের মতো একটা পাতিলে নিয়েছি। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করতে আমার কিন্তু টমেটো কুচিটা দিতেই হয়, কারণ টমেটো কুচি যখন সিজন থাকে তখন টমেটো কুচি দিলে মানে গরুর মাংসের ঝোলটা যত ঘন হয় খেতেও ভালো লাগে, কালারটা দেখতেও সুন্দর লাগে। তো আমি সব মশলা মাখিয়ে ঢেকে তারপরে আমি সব শেষে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একেবারে মাঝারি করে দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো পানি দিইনি। আর এদিকে আমি মরিচ ভর্তা করে নিচ্ছি। এখানে শুকনো মরিচ ভেজে একেবারেই লবণ দিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো এখন মাখিয়ে নিচ্ছি, সরষের তেল দিব। তো আমাদের বাসায় প্রায় এই শুকনো মরিচ ভর্তাটা করা হয়, যখন আমরা খিচুড়ি রান্না করি তখন করা হয়। আজ সেম অনেকগুলো ফ্রিজের বাসি ভাত ছিল, তো এই ভাতগুলো দেখা যাচ্ছে যে ওরকম আর খাওয়া হতো না, তাই মা এগুলোকে খিচুড়ি বানিয়ে ফেলেছে। আর আমরা প্রায় ফ্রিজে ভাত থাকলে এভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে ফেলি, তাতে ভাতগুলোর অপচয় হয় না। আর এমনি ফ্রিজের ভাত গরম করে খেতেও কিন্তু অত বেশি ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এভাবে পাতলা খিচুড়ি বানিয়ে ফেলি। একটু ডাল, মসুরির ডাল, তারপরে সব ধরনের একটু কাঁচামরিচ, হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। সিদ্ধ হওয়ার পর একটু বাগার দিয়ে দিই ফোড়নের, তো এতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপর গরু মাংস ভুনাটাও হয়ে গেছে, একটু কষা কষা করে রেখে দিয়েছি, আগামীকালকে রান্না করব। তো এখন আমরা সবাই মিলে, যেহেতু আগামীকালকে বন্ধের দিন, শুক্র শনিবার হলে একটু রাত করেই ঘুমাই। তো এখন সবাই বলতে আমি, মা, বড় আপা মিলে ডাইনিং রুমে টিভি দেখছি। আর এই তো আমরা প্রায় রাত 2:30 বাজে, আর এখন কাঁচা আম ভর্তা খাচ্ছি। আর এই আম ভর্তাটা নিসা বানিয়ে পাঠিয়েছে। তো রাতের বেলা আর অনেক রাতেই তো ভিডিও শ্যুট করলাম। আর এখন পরের দিন সকালবেলা ছিল শুক্রবার দিন, তাই তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো এখন সকালবেলা উঠি নাস্তা ভাজার কাজ শুরু করে দিয়েছি। আর রাফিকের মা গোসল করতে পাঠিয়ে দিচ্ছি। রাফি গোসল করে ওর মতো করে ও রেডি হয়ে এখন আলহামদুলিল্লাহ, যেহেতু এখনও মানে বড় হয়েছে, ওর মতো করে গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে আমার কাছ থেকে বিদায় নেয়। তো রাফি ওদিকে রেডি হচ্ছে, শাফিকে দাঁড়া করে দিয়েছে স্ট্যান্ডিং ফ্রেমে। আর এই তো রাফি এখন মসজিদে চলে যাচ্ছে। আর ওই তো ওর বন্ধু এসেছে, ওর বন্ধুর সাথে 2 বন্ধু মিলে একসাথে প্রত্যেক জুম্মার দিনে নামাজ পড়তে যায়। মাশাআল্লাহ, ছেলেটা অনেক বড় হয়ে গেছে। মাঝে মধ্যে ভাবি যে আসলে সে ছোট্ট রাফি এখন মাশাআল্লাহ কত বুঝদার হয়ে গেছে। যখন আমার মোবাইলটা হারিয়ে গেছে তখন তার যে কি কান্না, মানে আমার ওর কান্না দেখে আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। সবসময় আমি যে এখন মোবাইল দিয়ে ভিডিও করি, এটা কিন্তু আমার ছেলের গেমের মোবাইল, মানে ও গেমস খেলে এই মোবাইল দিয়ে। তো ওর মোবাইলটা আমাকে দিয়ে মানে বলতেছে, মা তুমি ভিডিও করো, তুমি মোবাইল দেখো। মানে ছেলের এত বড়দের মতো কথা শুনে নিজেই অবাক হয়ে যায়, ছেলে আমার কবে এত বড় হয়ে গেল। মানে আসলে কিছু কিছু জায়গায় অনেক কষ্ট না, একেবারে ম্লান মনে হয় সন্তানদের এত সুন্দর সুন্দর কথা শুনলে। তো যাই হোক, ছেলে আমাকে তার মোবাইল একেবারেই এখন ধরতে চায় না, বলে মা তোমার কাছে রাখো, তুমি যখন মোবাইল পাবা বা কিনবা তখন আমাকে আমার মোবাইল দিবা, তুমি এখন ভিডিও করো, তোমার ভিডিও করতে হবে না। তো ছেলের এই বুঝদার কথাগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয়, কষ্টের থেকেও বেশি। মাশাআল্লাহ, আমার দুঃখ বোঝার মতো একজন সঙ্গী হয়ে গেল। তো যাই হোক, এই তো আমার রান্না কথা বলতে বলতে অনেকটা গুছানো হয়ে গিয়েছে। আমি এখানে মিষ্টি কুমড়া রান্না করছি আর মাংস রান্না করা হয়ে গেছে। তো বিকেলবেলা একটু ছাদে উঠেছি, যেহেতু একেবারে এখন আর ছাদে ওঠা হয় না, সারাদিনই ব্যস্ত থাকতে হয়। দুপুর 3টা বাজে বাসায় আসি, তারপরে খাওয়া দাওয়া করে একটু
ঘুমাতে ঘুমাতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আবার সেই একঘেয়েমি জীবন, সাফিকের ব্যায়াম তো নাস্তা, তো সেজন্য ছাদে ওঠা হয় না। তো অনেক দিন পর ছাদে উঠলাম। আর এই তো ছাদে উঠে দেখি আমাদের পাশের বাড়ির আম গাছগুলোতে অনেক বড় বড় আম ঝুলে আছে। তো পাশের বাড়ির ছাদটাই দেখালাম, আমাদের ছাদটা তো অত সুন্দর না তাই। তো এদিকে মামি এখানে ঝিঙ্গার চারা লাগিয়েছিল, তো সেগুলো দিয়ে অনেকগুলো গাছ বের হয়েছে। আর যে গাছগুলো ছিল আমাদের বাগান মানে ছাদে, অনেকগুলো টমেটো গাছ ছিল, সিম গাছ ছিল, বেগুন গাছ ছিল, সব মরে একাকার হয়ে গেছে। লাউ গাছ ছিল। তো যাই হোক, আসলে ছাদে ওরকম ওঠা হয় না, তাই গাছপালা ওরকম লাগানো হয় না। আর এদিকে চাদর শুকা দিয়েছিলাম সকালবেলা ধুয়ে, তো এখন চাদরগুলো নিয়ে নিব। তো আসলে প্রতিদিন একঘেয়েমি জীবন যখন থাকে, ব্যস্তময় জীবন, তখন আসলে ছুটির দিনগুলো অনেক বেশি ভালো লাগে। এখন ছুটির দিনগুলো অনেক বেশি এনজয় করি। মনে হয় যে আসলে আমিও চাকরিজীবী কেউ। আসলে বাচ্চাদের নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজেকে একটু রেস্ট দেওয়ার জন্য ছুটির দিনগুলোই পারফেক্ট মনে হয়। কিন্তু বিকেলবেলাটা অনেক বেশি ভালো মানে লেগেছিল, কারণ আবহাওয়াটা অনেক বেশি কুল ছিল। তো এই তো চারপাশের আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন। আর আমি হাঁটতে হাঁটতে আমাদের ছাদের দুইটা অংশ, একটা মানে মানে বড় অংশ আর একটা ছোটো অংশ। তো যেহেতু আমরা ডেভেলপার্স বাসায় থাকি, তাই দুইটা ছাদ ভাগ করা। তো আমরা একটু হাঁটাহাঁটি করে আপনাকে দেখালাম, আপনাদের সবাইকে। তো এই তো আমি এখন কাপড় চোপড় নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এই যে বাসায় এসে চা জাল দেওয়ার পরেই আমি এখন সাফিকে ব্যায়াম করাতে চলে এসেছি নামাজ পড়ে মাগরিবের। তো সাফিকে এভাবে আমি কোমরের ব্যালেন্স আনার জন্য এবং হাঁটুর শক্তি বাড়ানোর জন্য এভাবে কোনো কিছুর পাশে হেলান দিয়ে পায়ে হাঁটুর মধ্যে চাপ দিয়ে দাঁড় করিয়ে রাখি, তো ওর হাঁটু এবং কোমরের শক্তি দুইটাই বাড়বে। কিছুদিন আগে সাফিকে সিআরপির অর্থোপেডিক্স বিশেষজ্ঞ দেখিয়েছিলাম। তো সেই ডাক্তার আমাকে সাফির জন্য এই কাজগুলো বেশি করতে বলেছে, কোমরের শক্তি আনার জন্য। তারপরে জিম বলে বেশি বেশি করে কোমর উঁচু মানে ওকে চিট করে শুয়ে তারপরে হাত দিয়ে ধরে উপরে দিকে উঠাতে বলেছে, এতে কোমরের শক্তি বাড়বে। তো এই কাজগুলো ইদানিং আমি বাসায় বেশি করছি, প্লাস তো থেরাপি সেন্টারেও নিয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে আশা করি আমার ছেলের উন্নতি নিশ্চয়ই হবে। এত কষ্টের ফল অবশ্যই আল্লাহ বিফলে দিবে না। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর যদি ওর বিভিন্ন এক্সারসাইজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।